সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম কাগজি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতিদিন যে সমস্ত খবর প্রকাশিত হয়ে থাকে সেই বিষয়ের উপরেই আলোচনা করে থাকি এবং আমাদের অতিথির মুখ থেকে এই সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ শুনি। স্টুডিওতে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন এনসিপি নেত্রী অ্যাডভোকেট হুমায়রা নূর। হুমায়রা নূর, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আচ্ছা, এবার আমি একটু হবিগঞ্জের প্রসঙ্গে আসি। সেখানে আপনার এনসিপি পদযাত্রা করছে। আচ্ছা, পদযাত্রা করে সেখানে যেই তারা স্লোগান তুলছে বিভিন্নভাবেই, ওই সেখানকার এমপির বিরুদ্ধে যে বিএনপির গুন্ডারা, তাই না, তারপর চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান। তো সেখানে আপনারা যে এই যে জায়গায় গেছেন, গৌস এমপি সাহেবের নামে, তো এখন তারপরে পুলিশ সরকার স্বৈরাচারের দোসর আবার সেই জায়গায় চলে আসছে। তো এখনই কি মানে এই 5 মাস গেল, এর মধ্যেই কি এই সমস্ত বক্তব্য নিয়ে আসা যায় কিনা বা এই স্লোগান আনা যায় কিনা, এবং যে কি বলে দুর্নীতিবাজ, এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে, তো সেইটা আপনারা কিভাবে প্রুভ করবেন যে দুর্নীতিবাজ একজন এমপির বিরুদ্ধে আপনারা ওইখানে কথা বললেন? আচ্ছা, আমি আসলে এইটা প্রমাণ ছাড়া কথা বললে ঠিক হবে না। আজকে সকালে এটা নিয়ে একটু করে লিখেছিলাম। আমি দেখলাম যে 2024 সালে জনাব অনুসন্ধানী সাংবাদিক, বিএনপির খুব পছন্দের সাংবাদিক, উনি বিএনপির পক্ষেই কথা বলেন, এই যে জনাব জুলকারনাইন সায়ের 21শে ডিসেম্বর 2024 সালে এই ভদ্রলোক জনাব জি.কে. গাউস তার ব্যাপারে স্পষ্ট করে একটা প্রতিবেদন দিয়েছে। সেখানে উনি লিখেছেন যে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন হুবহু তিনি তুলে ধরেছেন 2024 সালের 31শে ডিসেম্বর, আজকে থেকে আরো 1.5 বছর আগে। সেইখানে ওই ভদ্রলোকের এই যে 24-এর গণ অভ্যুত্থানের পর জি.কে. গাউস কিভাবে এলাকায় টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলা বাণিজ্য, ইভেন নিজ দলের কর্মীদেরকে দমন করার জন্য ওই যে ভাগাভাগির রাজনীতি, যেটা বলছিলাম যে নির্বাচনের আগেই অন্তকন্দলে 300 খুন, ওইটার জের ধরেই বলি, এই ঘটনাটা আজকে নতুন না। জনাব তারেক রহমান এই ভদ্রলোককে নমিনেশন দিয়েছে। আমি বিশ্বাস করি উনি নমিনেশন দেওয়ার সময় এটা উনি কমিটমেন্ট নিয়েই নমিনেশন দিয়েছেন যে উনার ব্যাপারে যে অভিযোগগুলো আছে সেগুলো ভবিষ্যতে জুলকারনাইন সায়ের এই কথার পরিপ্রেক্ষিতে একটু, এবং জিডিও আছে, দুটো জিডির কপি আছে। হবিগঞ্জ জেলার সভাপতি উনিও কিন্তু দুটো জিডি করেছেন। হবিগঞ্জের যেভাবেই বলেন না কেন, সে অপোজিশনের সময় পজিশনে থাকতেও জি.কে. গৌস কিন্তু বারবার হবিগঞ্জ পৌরসভার মেয়র হয়েছে কিন্তু। আচ্ছা, যে লোকটা যদি এতই দুর্নীতিবাজ হয়, দখলবাজ হয়, তাহলে তাকে জনগণ কেন ভোট দিবে? এবং অপোজিশনে উনি এর আগে চেয়ারম্যান হয়েছিলেন, এবং উনি এই সরকারের আমলে এমপি হয়েছে। একজন অপরাধী যিনি অন্যায়ের সাথে জড়িত, অবশ্যই তার সাথে আর্থিক সংশ্লিষ্টতা আছে, এবং এইখানেই প্রমাণ হয় যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের আমিডামি নির্বাচনের সময় যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তারা যে কার সাথে কিভাবে আতাত করে সারভাইভ করেছে এটার মাধ্যমেই প্রমাণ হয়। এত বড় অপরাধী যিনি আওয়ামী লীগের সময়ও তিনি নির্বাচিত হয়েছেন, উনি জনপ্রতিনিধি, ওনাকে সেই জায়গায় থেকে সম্মান করি, কিন্তু একজন জনপ্রতিনিধি হওয়া মানেই তো এইটা না যে আপনি, আচ্ছা, এখনো পর্যন্ত আপনি একজন লয়ার, আপনি একজন লয়ার, আপনি কি কোনো অবস্থাতেই আদালতের রায় ছাড়া কি আপনি কোনো ব্যক্তিকে অপরাধী কিংবা অন্য কিছু বলতে পারবেন? উনার ব্যাপারে যদি স্থানীয় লোকজনের অভিযোগ থাকে, সেই অভিযোগের প্রশ্নটা বিরোধী দল হিসেবে করার অধিকার আছে কি নেই, এইখানে আমি আপনার সাথে দ্বিমত করব। আইনজীবী হিসেবে আমি একজনকে, উনি অপরাধী কি অপরাধী না সেই জায়গাটা আমি আসছি। আপনি তো কোনো অবস্থাতেই আদালতের রায়ের বাইরে তো আপনি কথা বলতে পারবেন না। আদালতের একজন অভিযুক্ত এবং অপরাধীর মধ্যে
আইনগত ভাষায় অবশ্যই পার্থক্য আছে, সেই জায়গাটা আমি বলছি, আমি স্বীকার করছি যে একজন অভিযুক্ত ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না। কিন্তু আপনার এন্টায়ার এলাকাবাসী যখন অভিযোগ করছে তখন আপনি ওখানে আপনাকে প্রশ্ন করার বিরোধী দল হিসেবে আমার অধিকার আছে কি নাই অবশ্যই আছে, আমি আপনাকে কিন্তু প্রশ্ন আপনার করলাম। তার বিপরীতে কিন্তু কি আপনার একটা 17 বছরের শিশুকে কোন অবস্থাতেই জিকে গাউসের লোকেরা সন্ত্রাসী বাহিনীরা চোখে রড ঢুকিয়ে চোখ নষ্ট করে দিতে পারে? আমি একটা কথা বলি এখানে, এটা কি কোনোভাবেই ন্যায্য? এটা কি অপরাধ হয় নাই? এখন যেটা আমি নিজের চোখে দেখলাম, যেটা সারা বাংলাদেশ দেখলো, যে রড দিয়ে কিভাবে একটা 17 বছরের শিশুর চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, সেইটা অপরাধ হয়েছে কিনা সেটার জন্য কি আমি রায় হওয়া পর্যন্ত অপরাধ করব? আপনি কি হয় না এরকম আপনি আপনার চোখের সামনে একজনকে খুন করে ফেললো, যে ঘটনাগুলো খুন করার পরও আপনি কি তাকে অপরাধী বলতে পারছেন? খুনি না, খুনি বলতে পারছেন? আপনি পারবেন না যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত আপনার না, যতক্ষণ পর্যন্ত আপনার আইনে, তাহলে কি আপনি কি বলতে পারেন? আপনি যখন কোর্টে আর্গুমেন্ট করেন, হ্যাঁ আপনি আইনজীবী হিসেবে না, সাধারণ মানুষ হিসেবে বলা, আমি কিন্তু আপনাকে একজন লয়ার হিসেবেই বলবো, কিন্তু লয়ার হিসেবে যখন আপনাকে বলবো না বলবেন গণমাধ্যম যতক্ষণ আপনি কতজন মানুষের কাছে আপনি জিজ্ঞেস করতে পেরেছেন জিকে গাউস সম্পর্কে? এটাই বলছি, কয়জন? আপনি যে বলছেন এন্টায়ার পিপল তার বিরুদ্ধে বলছে, আমি বলছি দেখেন, এই যে একটা ভীতির রাজনীতি ওখানে তৈরি করা হয়েছে, আপনারা তো গণমাধ্যমের সাথে আছেন, আপনারা সংবাদ মাধ্যমের সাথে আছেন, আপনারা সার্ভাইভ করাটা আপনাদের জন্য কতটা কঠিন আওয়ামী লীগ আমলেও ছিল এবং এই সময়ও আসলে আমরা আজীবন এই সংগ্রাম করে আসছি। এরশাদের বিরুদ্ধেও সংগ্রাম করেছি, শেখ মুজিবের বিরুদ্ধেও আমাদের সংগ্রাম ছিল, সাংবাদিকদের সংগ্রাম সবসময় ছিল। হয়তো আমাদেরকে খোলামেলা বলতে পারবেন না, তবে এইটাও আমাদের দুঃখ যে আপনারা আমার উপর রাগ থাকুক, আপনি আমাকে না হয় আহত করলেন, আমাকে 10টা গালি দিলেন, আমাকে যা খুশি করলেন, আমার বিচার করলেন, কিন্তু যেই গণমাধ্যম কর্মীরা ছিলেন ওই 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 জনসভায় বা ওখানে ওই টিমের সাথে, ওনাদের গাড়ি ভাঙা, ওনাদেরকে মারা, ওনাদের ড্রাইভারকে বেধড়ক মারা কি অপরাধ ছিল? গণমাধ্যম কর্মীরা যদি, আমি একেবারে রিপোর্ট ধরে বলতে পারবো যে এই 5.5 মাসে গণমাধ্যম কর্মীদের উপর বিভিন্ন জায়গায় কতগুলো অ্যাটাক হয়েছে, আপনারাই তো লিখেন পত্রিকায়, এই নিরাপত্তাটা কে দিবে? আপনার হয়ে আমি প্রশ্ন করে গেলাম। গভর্নমেন্ট অবশ্যই দিবে, গভর্নমেন্ট দেবে। এই জায়গাগুলো আপনারা বলেন কিভাবে আহত হচ্ছে, এই প্রশ্নটা আপনার হয়ে আমি করে গেলাম। আপনার হয়তো সেই স্বাধীনতা বা সেই সুযোগটুকু থাকবে কিনা আমি জানি না, কত বিপদে আপনারা আছেন, কিন্তু আমি এটা জানতে চাই যে যেই ভাই বোনেরা দেশের সমস্ত বিপদে আপদের চিত্রটুকু সততার সাথে তুলে ধরার চেষ্টা করে, দিন রাত এক করে, তাদের গায়ে হাত তোলার সাহস এই সরকারের গুন্ডা বাহিনীকে কে দিল? এখানে আপনার এই যে এই সময়ের মধ্যে আপনার একটা আন্দোলন সংগ্রাম করতে গেছেন, সেখানে পদযাত্রাও করেছেন। পদযাত্রায় কিন্তু আপনারা কি আগে থেকেই ওই সমস্ত জায়গায় সার্ভে করেন নাই? আমরা যত জায়গায় গিয়েছি প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ইনফর্ম করা থাকে। অনেক জায়গায় গেছেন আপনারা, তো বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে যেভাবে আপনার এই যে আপনাদেরই তো অনেক নেতা আছে যারা যেভাবে বক্তব্য দেয়, যে ইলেকশনের আগেও আমরা দেখেছি যে মির্জা আব্বাস একসময় বলতে বাধ্য হয়েছে, যে একজন সিনিয়র পলিটিশিয়ান বলতে বাধ্য হয়েছে যে আমি এমন একজনের প্রতিদ্বন্দ্বী যে আমার কিছু বলা লাগে না, সে সকাল থেকে শুরু করে রাত অবধি শুধু আমাকেই নিয়ে এই বক্তব্য দেয়। তো দাঁড়ালো কি, শেষ পর্যন্ত কিন্তু সেই মির্জা আব্বাসই জিতছে। জনগণ কোন জায়গায় দিচ্ছে? ওই জায়গায় আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম। ওই যে বলছিলেন না যে প্রশাসন কার পক্ষে কাজ করেছে, সচক্ষে দেখেছি। মির্জা আব্বাসের স্ত্রী প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কেন্দ্রে গিয়ে কিভাবে ব্যালট বাক্স লুট করেছে, স্পষ্টত লুট করেছে। কিন্তু এই বাংলাদেশের মানুষ, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে অপছন্দ করতে পারেন, নাসিরউদ্দিনের পাটোয়ারির কথা আপনার ভালো না লাগতে পারে, কথা বলার যেই ডেলিভারি, যে শব্দ চয়ন আপনার পছন্দ করতে না পারেন, নাসিরউদ্দিন পাটোয়ারির প্রশ্নটা সঠিক প্রশ্ন করছে কিনা সেটা জাতিকে জিজ্ঞেস করবেন। এবং ওই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি যে জিতেছে সেটা সমগ্র বাংলাদেশ জানে। তার চেয়ে বড় কথা হচ্ছে, মির্জা আব্বাস জিতেছে, সেখানে আপনি বলে যাচ্ছেন
নাসিরউদ্দিন পাটোয়ারি ধরেন জিতছে, মির্জা এরকম আব্বাস যদি আপনার হিসেবে হুম। ধরেন মির্জা আব্বাস যদি জিতে থাকে, হ্যাঁ। তাহলে মির্জা আব্বাসের স্ত্রীকে কেন একাধিক হ্যাঁ। কেন্দ্রে ব্যালট বক্স এইভাবে এটা- নির্দলীয় এ- এ- কর্মী দিয়ে এ- ঘেরাও এ- করে লুট না, করতে হলো? এরকম কি কোনো আমরা তো কোনো- সেই দিন সকলকে প্রমাণ দিয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম। আমরা 2-3টা কেন্দ্রে ঢুকতে পারি নাই, সমস্ত তাদের নিজস্ব কর্মীরা। আমি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম। আমি অন্য কারো কথা আচ্ছা, আমার তো অন্য কারো কথা আমার ভ্যালিডেশনের দরকারই নাই। আমি নিজে উপস্থিত থেকে দেখেছি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্র ওনারা ওনাদের দলীয় সশস্ত্র বাহিনী নিয়ে দখল করে রেখেছিল। আমি তো নিজে গিয়েছি। আচ্ছা, গতদিন যেটা হলো যে এই হবিগঞ্জে আমাদের যখন এই ঘটনার কারণে আমরা প্রতিবাদ মিছিল করতে চাইলাম, কতটা ভয় এনসিপি কে এই সরকার দলীয়রা পায় যে ওই জায়গায় আমরা প্রতিবাদ মিছিল করতে যাব, সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? পুলিশের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হুম। এবং প্রশাসনের, তাই না? হুম, হুম। সেই জায়গায় 144 ধারা জারি করে দিছে। মানে কত ভয়াবহ পরিস্থিতি হইলে এটা ওই এলাকায় পুলিশের এটা শুনেন, তারা ওই যে মোহাম্মদপুরকে বলে না যে মোহাম্মদপুর হইলো ওই যে সন্ত্রাসী এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, এখন হবিগঞ্জ হয়ে গেছে মাফিয়া গডফাদারদের এলাকা। আপনার মাফিয়া গডফাদারদেরকে গন্ডগোল দেওয়ার জন্য গন্ডগোল করে কারা? গন্ডগোল গায়ে হাত করার তুলে কারা? এটা আপনার আমি যেটা বলছিলাম এটা সেটা করতে হচ্ছে, গেলে ধরেন পুলিশ এই ধরেন নাসিরউদ্দিন পুলিশ যে সময় পাটোয়ারির কথা আপনার পছন্দ হয় নাই, 144 কিন্তু তাই বলে আপনি তার উপরে সন্ত্রাসী হামলা করতে পারেন? না পারেন না না, এটা আপনি তো এটা বলা আইনের হচ্ছে প্রশ্ন করছিলেন। না না, এটা আইনের আমি ব্যাখ্যাটা আমি জানতে চাই। এই প্রশ্নে এই জায়গায় তাহলে আমি আপনার সঙ্গে এই একমত এলাকাটা কি যে তাহলে কোনো অবস্থাতে গডফাদারের না। এলাকা? আমি আপনার আমার সঙ্গে ভাই, আমার একজন রানিং এমপি ডক্টর মাহমুদা মিতু এমপির গায়ে যেভাবে গতকালকে পুলিশ হাত তুলেছে, এই ধৃষ্টতা দেখানোর সাহস এই জনগণের ট্যাক্সের টাকায় কিনা পুলিশের পোশাক পরা সেই লোকগুলোকে কে দিল? না, এখানে কিভাবে করতে পারে তারা? ডাক্তার মাহমুদা মিতুর গায়ে কিভাবে হাত তুললো? এই তারা তো এখন ওখানে কথা বলা মামলা হচ্ছে করতে গিয়েছিল। হ্যাঁ, প্রতিবাদ মিছিল করতে দিবেন না, মামলা করতে যাবে আমার ভাইরা, সেইটাও যাইতে দিবেন না। না সেটা তো কেন? মামলা তো এবং আমি করেছে, আপনাকে মামলা তো ভিডিও করেছে, দেখাই। মামলা করেছে। তারপরে আপনার যে মুহূর্তে 144 ধারা জারি হলো, সেই আরো মুহূর্তে ভাই, তো অন্তত আমি ইয়ে আপনার হবে, যদি সংযত। সুযোগ থাকে আমি আপনাকে একটু ভিডিওটা দেখাই। আচ্ছা, যেখানে পুলিশ আচ্ছা, দাঁড়িয়ে আছে হ্যাঁ, তার ঠিক কিছু পিছনেই, হ্যাঁ, কিছু পিছনেই বিএনপির সন্ত্রাসীরা, হ্যাঁ, এই বিএনপির সন্ত্রাসীরা ওখানে দাঁড়িয়ে ওই বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এই ইয়েদেরকে, এই ছেলেপেলেদেরকে আঘাত করার জন্য। এটা কি তারা করতে পারে? কোনোভাবে করতে পারে? তারা আঘাত করার জন্য, এবং যারা আঘাত করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে দেখেন আলামিন আহমেদ, এই যে সে অস্ত্র হাতে পুলিশের ঠিক পিছে, যেখানে নাহিদ ইসলামদেরকে গতদিন আটকানো হয়েছে, যাতে মানে শ্রীমঙ্গলের রাস্তায় আটকানো হয়েছে যাতে হবিগঞ্জ যেতে না পারে, সেই জায়গায় অস্ত্র নিয়ে এই সন্ত্রাসীরা দাঁড়িয়ে আছে এবং নিজেই ভিডিও করে নিজেই সেটা আবার নিজের সামাজিক মাধ্যমে তারা প্রকাশ করছে এবং সেটাকে খুবই ক্রেডিট মনে করছে, উল্লাস করছে। এই নোংরা রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে কারা? নিশ্চিতভাবে এই যে পরিবর্তন 24-এর গণ অভ্যুত্থান বা যে পরিবর্তন, সেই পরিবর্তন থেকে তো শিক্ষা সরকারকেই নিতে হবে। এবং সরকার যে জায়গায় আপনাদের যে বারবার আপনি যে কথাগুলো বলছেন যে মিছিল মিটিং এর অধিকার, এটা হচ্ছে অপোজিশনের একটা বড় ধরনের অধিকার। সেই অধিকারের ক্ষেত্রে আপনারা বলতে পারেন, অবশ্যই আপনাদের বলার রাইট আছে, বলতে হবে যে আমাদের যেভাবে গণতান্ত্রিক অধিকার আমরা চর্চা করতে চাই সেটা করতে হবে। পুলিশ এখানে 144 ধারা দিয়েছে, এটা কিছুটা সংযত রাখার কারণে। দুই পক্ষ যেহেতু সেখানে দুই দলের মিটিং এখানে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তো আপনাদের ওই অবস্থানটা কিছুটা সংযত হবে না? আপনি কি এই মুহূর্তেই পুলিশের যে 144 ধারা পুরাটাই ভেঙে তারপরে মিছিল মিটিংটা করবেন? প্রশ্নটা তো সেখানে যে কোন গডফাদারদেরকে সিকিউর করার জন্য, কোন গডফাদারদেরকে শেল্টার দেওয়ার জন্য আপনাকে ওই এলাকাটাকে একেবারে প্রোটেক্ট করা লাগলো, যে ওই এলাকায় এত বড় বড় গডফাদাররা আছে, এই গডফাদারদেরকে সিকিউর করার জন্য আপনাকে এখন আপনি দেখছেন গডফাদার বলছেন, পুলিশ বাহিনী দিয়ে ওই এলাকাকে আপনাকে একেবারে সাজাও পুলিশ বাহিনী দিয়ে ওই এলাকাকে একেবারে সিকিউর করতে হচ্ছে। তাহলে এই গডফাদারদের আওতায় যদি বাংলাদেশের মানুষ থাকবে, তাহলে বাংলাদেশের মানুষ ভোট কেন দিল? যে মানুষগুলো ভোট দরকারই ছিল না। আপনি গডফাদার দিয়ে সারা বাংলাদেশ তো 24-এর পর থেকে
দখল করেই রেখেছিলেন। যেখানে ভোট দিয়ে মানুষ, আপনার এই জায়গায় আসেন না, আমি একটা বলি, 2024 যেই রিপোর্ট যে পাবলিশ জায়গায় হয়েছে ভোট দিয়ে সেই রিপোর্টটা তো সেই রিপোর্টের প্রমাণ, সেই রিপোর্টই তো, এটা তো গোয়েন্দা সংস্থার রিপোর্ট, সেই রিপোর্টই তো প্রমাণ করে যে এই ভোটে তো ওই গডফাদারের তো এই ভোটেরই দরকার ছিল না। ভোট দরকার ছিল না, কিন্তু জনগণ তো তাকে ভোট দিছে। সেই জনগণ না, জনগণ যদি ভোট দেয়, শোনেন, জনগণ যদি ভোট দিয়ে, আপনি এই জায়গায় আসেন, জনগণ যদি ভোট দিয়ে একজনকে প্রতিনিধি বানায়, এইখানে আপনার ভোট দিয়ে আপনাকে বানালো, এখনই তো প্রমাণ হচ্ছে। এখনই যদি আপনারা, আপনি মনে করেন এই সন্ত্রাসীদের ভোট দিতে পারে? যেখানে আপনাকে যখন ভোট দিবে, তখন জনগণ তো আপনাকেই সিকিউর করার জন্য চেষ্টা করবে। তারা যদি মাঠে নামে এবং দুই পক্ষই যদি মাঠে নামে, তাহলে তো এই ক্যাজুয়ালিটি তো আরো বাড়তে পারত। বাংলাদেশ ছাত্রদল লেখা আরো তো বাড়তে হতো, তাই না? ওটাই আর কি। তো এখন নতুন করে দেখছি যে জনগণ বাংলাদেশ ছাত্রদলের জার্সি পরে ঘুরে বেড়ায়। সেই ক্ষেত্রে 144 ধারা জারি করা, এটা কোন অবস্থাতেই আপনি হবিগঞ্জের সকল মানুষ যে বাংলাদেশ ছাত্রদল লেখা জার্সি পরে ঘুরে বেড়ায়, এটা আরেকটা নতুন ইনফরমেশন। তো এখন কি বলবো বলেন? দুঃখ হচ্ছে যে জনগণ হচ্ছে মানে সন্ত্রাসের যে রাজনীতি, ত্রাসের যে রাজনীতি, যেটা 17 বছর শেখ হাসিনা দেখিয়ে গিয়েছে, সেই ত্রাসের থেকে মানুষ যে মুক্তি চেয়েছিল, সেই মুক্তি মানুষের হয় নাই। এই 5 মাসেই আপনার এই রিয়ালাইজেশন হয়ে গেছে। আপনি তো প্রমাণ করে দিচ্ছেন। শেখ হাসিনা 17 বছর ধরে যা করেছে, 17 বছর লেগেছে শেখ হাসিনার যেই কাজ করতে, আপনার তো 5 মাস লাগছে না। মানে আপনি দেখেন একটা বালুর ট্রাক, খালেদা জিয়া প্রয়াত দেশনেত্রী, উনি একজন আপসহীন নেত্রী, উনার বাসার সামনে থেকে যে নেতা কর্মীরা সরাইতে পারে নাই, সেই ট্রাক আইনে আমাদের সামনে আইনে দাঁড় করায় দেয়। আমরা তো সেই ট্রাক সরাই ফেলছি। আমাদের সমর্থন নাই বলতেছেন, আমরা তো কজন কর্মী নিয়ে আমরা তো ট্রাক সরাই ফেলছি। আপনাদের এই 17 বছরে এই কর্মীরা, আপনার সমর্থনের কথা বলি, বেগম জিয়ার বাড়ি, আপনার সমর্থনের কারেন্টের লাইন কেটে দিয়েছিল, মাপকাঠিটা কি? আপনার সমর্থনের মাপকাঠিটা কি বলছি তো না, সমর্থনের মাপকাঠিটা কি? সমর্থকরা তখন কোথায় ছিল? না, এই সমর্থনের মাপকাঠিটা কি আপনি বলেন? মাপকাঠিটা হচ্ছে শেখ হাসিনা যখন ত্রাসের রাজনীতি কায়েম করেছিল বলে যারা বেগম জিয়াকে ভালোবাসতো, তারা বেগম জিয়ার জন্য এগিয়ে যেতে পারে না। ঠিক একই ভাবে এই একই ত্রাসের রাজনীতি, আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনার জনমত যাচাইয়ের একমাত্র মাপকাঠি হচ্ছে ভোট। জনগণ যেভাবে ভোট দিবে সেটাই হবে। আপনিও ভোটে দাঁড়িয়েছিলেন, আপনার ভোটে দাঁড়িয়ে আপনাদের আসন সংখ্যা কত বলছি আপনাকে, ধরেন জনগণের যে মাপকাঠি আপনি হিসেব করছেন, ভোটটা কিভাবে হয়েছে, কিভাবে মানুষ ভোট পেয়ে দিয়েছে, ভোট আদৌ দিতেই হয়েছে কিনা, সেই হিসেব তো প্রথমেই আলোচনা শুরুতেই বলেছি। তো মাপকাঠি যেটাকে আপনি বলছেন, ওই মাপকাঠি তো শেখ হাসিনাও ওই অন্তত পক্ষে ওই 24 নির্বাচন শেখ হাসিনা দেখিয়েছিল। 24 তো কোনো ইলেকশনই হয়নি, 24 তো কোনো ইলেকশনই হয়নি। সেখানে তো একদল শুধুমাত্র নমিনেশন পত্র সাবমিট করছে 154 জন। না, কেন একদল সাবমিট করবে? আরো প্রার্থী ছিল না? আপনি ওরা ধরেন ব্যারিস্টার সুমন জিতে আসে নাই, ওটা তো 24-এর। আমি সেই, আপনি তো বলছেন 24-এর, না 14, না 2024-এ যে আমি 14টা হয়নি, তারপরে 18টা হয়নি, নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের কথা আমি বলছি যে 18 আর 24-এ শেখ হাসিনা ঠিক যেভাবে নির্বাচন দেখানোর নির্বাচন করেছিল এবং বলেছিল যে তাদের জনসমর্থন আছে, এই বাংলাদেশেও ইন্টারিম গভর্নমেন্টের সহায়তায় এরকম আমিদামি বিভিন্ন এলাকায় আসন বন্টন হয়েছে। মানুষের উপর আপনারা যে সরকারের বিভিন্ন এই সন্ত্রাসী বাহিনী যে ত্রাসের রাজনীতি কায়েম করছে, সেজন্য জনগণ শব্দ করতে ভয় পাচ্ছে। ঠিক সেভাবে যেভাবে বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে ট্রাক সরাতে ভয় পেয়েছিল, ঠিক একইভাবে কিন্তু আমরা ভয় পাবো না। আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব, আপনারা মানুষের পক্ষে কথা বলে যাব। মানুষের পক্ষে কথা বলেন, এটা সবাই চায়। তো ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে আবারও আপনি এই স্টেজে বক্তব্য দিবেন, আমাদের এই অনুষ্ঠানে আসবেন, সেই আমন্ত্রণ আপনাকে জানাচ্ছি এবং একই সঙ্গে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।